অনবরত ফোন বাজছে। দেশের ফোন, বিদেশের ফোন, চেনা মানুষের ফোন, অচেনা মানুষের ফোন। অন্য একটি ঘরে ফোন সামলাচ্ছেন শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস। কবির শারীরিক সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বেলা 9টা থেকে অক্সিজেন দেওয়া শুরু হয়েছিল। অবস্থার উন্নতি হয়নি। সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠেছে। কবি অক্সিজেন যে ঠিকমতো নিতে পারছিলেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রানীচন্দ্র কবিকে তো ছুঁয়েই ছিলেন। হঠাৎ তার মনে হলো গুরুদেবের পায়ের উষ্ণতা কমে আসছে। এলো সেই কালবেলা। নমস্কার, আপনাদের ঠাকুরবাড়ির গল্প শোনাতে এসেছি। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত গল্পকথায় ঠাকুরবাড়ি। এই গল্পকথায় ঠাকুরবাড়ি থেকেই প্রতি মঙ্গলবার আপনাদের শুনিয়ে চলেছি ঠাকুরবাড়ি সংক্রান্ত নানান অজানা কাহিনী। আর এই কাহিনীগুলিকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন যিনি, তার কথা তো আপনারা সকলেই জানেন, বিশিষ্ট শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আমি গত সপ্তাহে বলেছিলাম এ সপ্তাহে শোনাবো একটি করুণ কাহিনী। এ কাহিনী বড় বিষাদময়। রোদন ভরা 22শে শ্রাবণের কাহিনী, যেদিন কবিগুরু অমৃতধামে যাত্রা করেছিলেন। কবিপুত্র রথীন্দ্রনাথের মনে সারা জীবন এই দুঃখ থেকে গিয়েছিল, পিতার মুখাগ্নি তিনি করতে পারেননি। শোনেন সেই কাহিনী। কবির মুখাগ্নি করেননি কবিপুত্র। আগের দিন ছিল শ্রাবণ পূর্ণিমা। সে জ্যোৎস্না রাত ছিল উৎকণ্ঠার, দুশ্চিন্তার। কবির পুত্রবধূ প্রতিমা দেবীর লেখায় আছে সেই ঘনঘোর দুর্যোগময় রাতের বর্ণনা। চাঁদের আলো তার কাছে ম্লান মনে হয়েছিল। কবি বড় স্নেহ করতেন প্রতিমাকে, বলতেন মামুনি। সেবায় শুশ্রূষায় বাবা মশাইকে তিনি ভালো রেখেছিলেন। প্রতিমার শুধু নয়, সকলের কাছেই সে রাত ছিল আতঙ্কের। মৃত্যুর পদধ্বনি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। প্রতিমা দেবী তার নির্বাণ বইতে লিখেছেন, সন্ধ্যা থেকেই সকলে জানত আজকে তার জীবন সংশয়। বারান্দায় মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছি। ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে। রোগীর ঘরে আলো জ্বলছে। বুঝছি অবস্থা ভালো নয়। ভালো বোধ করলে আলো নিবনও থাকে। কিছু খবর নিতেও সাহস হচ্ছে না। কি জানি কি শুনবো। লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে। যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারিদিক ঘিরে। রাতের অন্ধকার একসময় মুছে যায়, দিনের আলো ফোটে। অসুস্থতার দিনগুলিতে কবি সকাল হলেই বলতেন পূর্ব দিকে মুখ ঘুরিয়ে দিতে। বালিশের উপর বালিশ দিয়ে উঁচু করে সেই বালিশ স্তূপে হেলান দিয়ে তাকে বসাতে হতো না। সেদিন আর তেমন ভাবে খাটে বসিয়ে দিতে বললেন না। খাটের কাছে দাঁড়িয়েছিলেন চীনা ভবনের এক অধ্যাপক, হাতে জপমালা, ইষ্ট দেবতার নাম জপছিলেন তিনি। মহর্ষি দেবের প্রপৌত্র অজিন্দ্রনাথের পত্নী কবির পরম স্নেহভাজন অমিতা খাটের পাশে দাঁড়িয়ে ঠোঁটে একটু একটু করে জল দিচ্ছিলেন। খুব সতর্কতার সঙ্গে দেওয়া, বিষম খেলে ঘোরতর বিপদ হতে পারে। কানের কাছে মুখ নিয়ে শোনাচ্ছিলেন কবির প্রতিদিনের ধ্যানের মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম। 7টায় এলেন রবীন্দ্রনাথের বন্ধু ও প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। বসলেন কবির খাটের পাশে পায়ের দিকে। উপনিষদ থেকে পাঠ করলেন, ও পিতানো হোসে পিতানো বোধি নমস্তে হস্তু মা মা হিংসি। বারান্দা থেকে ভেসে আসছে
কবির কোনো প্রিয়জন মৃদু কণ্ঠে গান ধরেছেন, কে যায় অমৃত ধামযাত্রী। কবির পা ছুঁয়ে মনে মনে কেউ বা মন্ত্র উচ্চারণ করে চলেছেন, তমসো মা জ্যোতির্গময়। যেন সব আলো এক্ষুনি নিভে যাবে। বিপন্ন বিষণ্ণ মনে একটাই প্রশ্ন, এই অন্ধকার পথ পার হব কি করে? অন্য দিনের মতো আলো ঝলমলে সকাল নয়, মেঘলা আকাশ। যে কোনো সময় বৃষ্টি আসবে, আকাশও বুঝি কাঁদবে। রোদন ভরা 22শে শ্রাবণ। ঘরে অনেক মানুষ, উৎকণ্ঠিত, চোখে মুখে দুশ্চিন্তা। নির্মল কুমারী মহলানবিশ ও রানীচন্দ্র কবির পা ছুঁয়ে একটু পরে পরেই দেখছেন, এখনো গরম আছে তো, নাকি ঠান্ডা হয়ে আসছে। কবির খাটের ডান দিকে দ্বিজেন্দ্রনাথের পুত্রবধূ হেমলতা, রয়েছেন কবিরাজ বিমলানন্দ ও দিলীপ কুমার রায়। রবীন্দ্র অগ্রজ হেমেন্দ্রনাথের পৌত্র হৃদীন্দ্রনাথের পত্নী অমিয়া এনেছিলেন চাঁপা ফুল। গুরুদেবের গা সাদা শালে ঢাকা। নির্মল কুমারী অমিয়া রানা সেই চাঁপা ফুল ছড়িয়ে দিলেন রবীন্দ্রনাথের পায়ে। অনবরত ফোন বাজছে, দেশের ফোন, বিদেশের ফোন, চেনা মানুষের ফোন, অচেনা মানুষের ফোন। অন্য একটি ঘরে ফোন সামলাচ্ছেন শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস। কবির শারীরিক সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বেলা 9টা থেকে অক্সিজেন দেওয়া শুরু হয়েছিল। অবস্থার উন্নতি হয়নি। সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠেছে। কবি অক্সিজেন যে ঠিকমতো নিতে পারছিলেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রানীচন্দ্র কবিকে তো ছুঁয়েই ছিলেন। হঠাৎই তার মনে হলো গুরুদেবের পায়ের উষ্ণতা কমে আসছে। এলো সেই কালবেলা। 12টা 10-এ রবি গেলেন অস্তাচলে। তার ডান হাতখানা কাঁপতে কাঁপতে উপরে উঠল। খুব কষ্ট করেই তুললেন। ওপরে তুলে কপালে ঠেকাতেই হাতটি পড়ে গেল। ঘরের এক কোণে দাঁড়িয়েছিল বনমালী। চোখে জল, মুখ কালো, পুরাতন ভৃত্য কাঁদছে। বাইরে মানুষের কোলাহল, বাঁধ ভাঙা জনতা। কবিকে একবার শেষ দেখা দেখতে চায়, একটু ভেতরে ঢুকতে চায়। সেই সমবেত চাওয়া অচিরেই শোভনতা হারায়। পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে। বাইরে যখন আগ্রহের আতিশয্য, ভেতরে তখন কবিকে সাজানো হচ্ছে রাজবেশে। সে সময় রানীচন্দ্র দিনের পর দিন কবির সেবা করেছেন। অসুস্থ রবীন্দ্রনাথের পাশে তিনি নিত্যদিন থাকতেন। তার গুরুদেব বইতে আছে, বিদায় বেলায় সাহিত্য রাজকে রাজার মতোই সাজানো হয়েছিল। বইটি থেকে অংশবিশেষ উদ্ধৃত করা যেতে পারে। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো। কপালে চন্দন, গলায় গড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল, রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্মকরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজশয্যার উপরে। শান্ত কণ্ঠে একের পর এক ব্রহ্মসঙ্গীত কেউ গেয়ে চলেছেন। এক এক করে কত মানুষ আসছেন, কাছের মানুষ, দূরের মানুষ। গুরুদেবের প্রায় প্রণাম নিবেদন করে ধীরে ধীরে তারা চলে যাচ্ছেন। চোখে মুখে যন্ত্রণা কাতরতা। প্রিয়জন হারিয়ে সকলেই শোকধ্বস্ত। নন্দলাল বসু বেশ কয়েকজন মিস্ত্রি এনে নিজে দাঁড়িয়ে থেকে কবির শেষ যাত্রার পালঙ্ক তৈরি করালেন। ততক্ষণে জোড়াসাঁকোয় জড়ো হয়েছে অসংখ্য মানুষ। বলা যায় জনারণ্য। 3টের পর পথে জনস্রোত। পশ্চিমের বারান্দায় দাঁড়িয়েছিলেন শোকস্তব্ধ রানীচন্দ্র। সেই জনস্রোতের দিকে তাকিয়ে তার মনে হয়েছে
জনসমুদ্রের ওপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। জানালা দিয়ে শেষবারের মতো বাবা মশাইকে দেখার ব্যর্থ চেষ্টা করেছিলেন প্রতিমা দেবী। তার সে সময়ের অনুভূতি ধরা রয়েছে নির্বাণ বইটিতে। বড় মরমী সে বর্ণনা। একটা প্রকাণ্ড মানব সমুদ্রের ঢেউ তার দেহ গ্রাস করে নিল চকিতে। যে মহামানব তার ধ্যানের উপলব্ধি, সেই বিরাট মহাহৃদয়ের সাগর থেকে আজ বান ডেকে উঠেছে। তারই উত্তাল তরঙ্গ তার দেহকে পার্থিব জগৎ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল। অবনীন্দ্রনাথকে তার রবি কাকা অত্যন্ত ভালোবাসতেন। সারাক্ষণ তিনি শবযাত্রার তত্ত্বাবধানে ছিলেন। কবিকে নিয়ে সেই জনপ্লাবন জোড়াসাঁকো ত্যাগ করার পর বিধ্বস্ত মনে নিজের ঘরে ফিরে এসেছিলেন তিনি। জড়ো হওয়া জনতার উচ্ছ্বাস ও উল্লাস দেখে রথীন্দ্রনাথ অত্যন্ত কাতর ও ভীত হয়ে পড়েছিলেন। অবনীন্দ্রনাথকে নিয়ে একটি বই লিখেছিলেন তার পুত্র অলোকেন্দ্রনাথ। সেই ছবির রাজা অবিন ঠাকুর বইটিতে আছে। রথীন্দ্রনাথ চিরদিন গোলমাল হট্টগোল মানুষের ভিড় থেকে বহু দূরে থাকতে ভালোবাসতেন। মৃত্যুর আঘাতে যখন তিনি শোকে মুহ্যমান, তখন এই প্রচণ্ড জনস্রোতের রূপ আর তাদের গলার শব্দ শুনে তিনি একেবারে দিশাহারা হয়ে পড়লেন। অবনীন্দ্রনাথ শোকদগ্ধ রথীন্দ্রনাথকে বোঝালেন, বললেন, বহু পুণ্যের ফলে বিশ্বকবির ছেলে হয়ে তুমি যদি বাপের কাজ শেষ করতে না পারো, তাহলে জানবো তোমার মতো হতভাগ্য পৃথিবীতে আর দুটি নেই। যাও, যেমন করে পারো বল সঞ্চয় করো, বেরিয়ে পড়ো। অবনীন্দ্রনাথের কথায় উজ্জীবিত হয়েছিলেন রথীন্দ্রনাথ। নিমতলায় পৌঁছে দেখলেন জনস্রোতে নেমেছে জোয়ার। জোড়াসাঁকোয় শবযাত্রার সূচনাকালে যে পরিমাণে লোক ছিল, তা বাড়তে বাড়তে এক ভয়াবহ রূপ নিয়েছে। এত ভিড় যে দাহস্থলে পৌঁছনোই দায়। ভয়াবহ ভিড় এড়ানোর জন্য রথীন্দ্রনাথ নৌকোয় উঠেও যথাসময়ে দাহস্থলে পৌঁছতে পারলেন না। দাহকর্মের আগে যেসব নিয়ম নীতি থাকে, তা ততক্ষণে সারা হয়ে গিয়েছে। সকলের মুখে এক কথা, আর বিলম্ব নয়। শেষে রথীন্দ্রনাথের পরিবর্তে কবির মুখাগ্নি করেছিলেন সুবীরেন্দ্রনাথ। তিনি কবির ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথের পুত্র। পিতৃদেবের মুখাগ্নি করতে না পারার দুঃখ রথীন্দ্রনাথের মনে জীবন ভোর রয়ে গিয়েছিল। শুনলাম রোদন ভরা সেই 22শে শ্রাবণের কাহিনী। কবিপুত্র রথীন্দ্রনাথের মনে চিরদিন যে দুঃখ জাগরুক থেকেছিল, সেই দুঃখের কাহিনী। আগামী সপ্তাহে শোনাবো এরকমই আরেকটি অজানা কাহিনী। তাহলে চলুক অপেক্ষা আর এক সপ্তাহের জন্য। নমস্কার।